বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন। সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। 2 দিন ধরে বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। সিলেটে তলিয়ে বাসাবাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের। ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। এসব মানুষগুলো কেন প্রতারিত হলেন, এই ক্ষেত্রে দায়ী বা কার, বিস্তারিত নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, যেই অবস্থা, নিশ্চয়ই এটি একটা এমন একটা অবস্থা যেই মানুষগুলো আসলে কি আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখেন, তাদের কেন এমন দশা পোহাতে হবে? রাব্বি, শুরুতেই আমরা একজন কর্মীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, এ কোন দেশে বাস করি, টিকিট নিয়ে কালোবাজারি। তিনি এটুকু বলেছেন, কিন্তু এর পেছনের যদি আমি আরেকটু যুক্ত করে দেই, এই অসহায় শ্রমিকদের স্বপ্ন চুরি করা হয়েছে এবং এই স্বপ্ন চোর যারা, তাদের কাউকে কি আপনারা পেয়েছেন? আপনি আমার সহকর্মী মার্জিয়া মুমুর যে প্রতিবেদনটি সেটি আপনি লক্ষ্য করেন, সেখানে শুধু শ্রমিকদেরই বক্তব্য। আমরা যারা গণমাধ্যম কর্মী, যখন আমরা এরকম একটি ইভেন্টে কাজ করতে যাই, তখন সংশ্লিষ্ট সংস্থা, সংশ্লিষ্ট দপ্তর সরকারের, তাদের কি কিছু বলার থাকে না? তারা কেন আজকে ক্যামেরার সামনে আসলেন না? আজকে কেন তারা এই প্রশ্নের উত্তরগুলো দিলেন না? এত সংখ্যক শ্রমিক কেন বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন? এই দায়ভার কে নিবে? সেই ক্ষেত্রে বাপ্পি, যদি একটু আমরা তথ্যগত বিশ্লেষণটা করে নেই, যে শ্রমিকের আসলে কি পরিমাণ টাকা এই যে যারা স্বপ্ন চুরি করলো, তারা প্রতারণা করলো। এখন যদি আমরা পরিসংখ্যানগত দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ হয়েছে প্রায় 30,000 কর্মীর। সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ বলা হয় 78,990 টাকা, কিন্তু এক্ষেত্রে কর্মী প্রতি নেওয়া হয়ে থাকে 5,44,000 টাকা গড়ে। এটি একটি সংস্থার হিসেব, এবং চক্রের পকেটে এভাবেই ঢুকে গিয়েছে প্রায় 22,000 কোটি টাকা। এখন সেক্ষেত্রে টাকার অঙ্ক বিশাল, কিন্তু যেই মানুষগুলো আসলে আজকে এই যে 78,000 টাকার পরিবর্তে প্রায় 5.5 লাখ টাকা করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই যে যারা এত টাকা নিয়ে তারপরও তাদের যাওয়ার সুযোগটা করে দিতে পারলেন না। রাব্বি, আপনি অবাক হবেন, আজকে যারা গণমাধ্যম কর্মীরা এই সংবাদ সংগ্রহ করেছেন, তাদের চোখও ভিজে যাওয়ার কথা। কারণ আপনি জানেন, এই যে একজন শ্রমিক, সে কত টাকা বেতনে চাকরি করে মালয়েশিয়া গিয়ে, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় সর্বোচ্চ 30-40 হাজার টাকা, এবং সেটাই তোলা তার জন্য কষ্ট হয়ে যায়। এবং যে পরিবারটি এই 5 লাখ 5.5 লাখ টাকা, ক্ষেত্র বিশেষে অনেকের বেশিও লেগেছে, 6-7 লাখ টাকাও লেগেছে, তারা এই টাকাগুলো এনেছেন কিভাবে? কেউ হয়তো জমি বিক্রি করেছেন, কেউ হয়তো সুদে ঋণ নিয়েছেন। এই মানুষগুলো কিভাবে ঋণ পরিশোধ করবেন? এই যারা পথে বসে গিয়েছেন, তারা কি আর ঘুরে দাঁড়াতে পারবেন? এই টাকা সেক্ষেত্রে বলছিলেন যে যারা এই যে সিন্ডিকেট বা যাদের আমরা বলছি চক্র, এই চক্রটির আসলে সন্ধান কি পাওয়া গেছে, বা এটি নিয়ে আসলে কি কেউ কাজ করছে? রাব্বি, 4 সংসদ সদস্যের নিজস্ব পারিবারিক প্রতিষ্ঠানও এর সাথে জড়িত, সেটিও কিন্তু অভিযোগ রয়েছে। সংসদ সদস্য। এবার যদি আমরা একটু দেখি, ধরাছোঁয়ার বাইরে শক্তিশালী সিন্ডিকেট, 15 বছরে শ্রমবাজার বন্ধ 3 বার। এই নিয়ে আমরা দেখছি 2009 একবার বন্ধ হয়, 16 সালে বন্ধ হয়, 18 সালেও বন্ধ হয়, আবার কিন্তু এই শ্রমবাজার খোলে। প্রতিবারই সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট। এবার যারা সুযোগটি নেয়, এটি কিন্তু FWCMS প্রতিষ্ঠান, বেস্টিনেট, এটি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের কলকাঠি নাড়ে বেস্টিনেটের মালিক আমিন নূর। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক, এবং তার সঙ্গে যারা এই দেশে কাজ করেছে, বাইরের সাবেক নেতারও যোগ সাজশ রয়েছে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলা হয়, যে এবার কিন্তু যখন শ্রমবাজার খোলে 2022 সালে, তখন কিন্তু বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা কিন্তু যে চুক্তি করেছিল মালয়েশিয়ার সঙ্গে, সেখানে কিন্তু তারা বলেনি যে বিশেষ প্রতিষ্ঠান বা সবগুলো প্রতিষ্ঠান বা এজেন্সি কর্মী পাঠাতে পারবে, এমন কিন্তু তারা দাবি করেনি। এই সুযোগ নিয়ে কিন্তু মালয়েশিয়া কর্তৃপক্ষ কিন্তু বলে
যে মালয়েশিয়াই ঠিক করে দেবে কারা কারা এই কর্মী পাঠাতে পারবে এজেন্সি, তখনই কিন্তু এই যে প্রতিষ্ঠানটির কথা আমরা বললাম। সেক্ষেত্রে বাপ্পি আরেকটা বিষয় যে আমরা বলছি যে মধ্যরাতেই শেষ হচ্ছে, আর কয়েক ঘন্টা বাকি, এখনো কি শাহজালালে ওই রকম বিমানবন্দরে মানুষ অপেক্ষা করছে? বিশেষ একটি ফ্লাইট ছিল, সেটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন তারা কি স্বপ্নে বা কি আশায় সেখানে তাদের হয়তো সেখানে আর অপেক্ষা করার কোনো মানে হয় না, কিন্তু যারা একদম নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন যাওয়ার জন্য, তারা তো আর বাড়ি ফিরে যাবেন কোন মুখ নিয়ে? আমরা একটু বিমানবন্দরে যুক্ত হব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাইনুল। মাইনুল, এখনো প্রবাসীরা দেখছি আপনার পিছে, যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা অপেক্ষা করছেন, তারা আসলে এখন কি বলছেন? তাদের স্বপ্ন কি আদৌ পূরণ হবে? বাপি, যেমনটা বলছিলেন যে আজ কিন্তু সর্বশেষ যে ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে অফিসিয়াল যে ফ্লাইটটি, সেটি কিন্তু 7:30 সন্ধ্যা 7:30 কিন্তু ছেড়ে গেছে, এবং এখন কিন্তু কয়েক হাজারেরও বেশি যে যাত্রীরা রয়েছেন মালয়েশিয়াগামী, তারা কিন্তু এখনও এয়ারপোর্টে অপেক্ষায় রয়েছেন। তারা অপেক্ষায় আছেন যদি কোনো মতে তারা একটু সুযোগ পান মালয়েশিয়া যাওয়ার। তারা এক একজন জমি বিক্রি করে তারা বিভিন্নভাবে তারা কিন্তু এই এয়ারপোর্টে এসেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু তারা বন্দোবস্ত করেছিলেন। কিন্তু এমন ঘটনার কারণে বা যে এজেন্সিগুলো আছে তাদের প্রতারণার কারণে কিন্তু আজ তাদের যে স্বপ্ন ছিল মালয়েশিয়া যাওয়ার, সেই স্বপ্ন কিন্তু অনেকটাই মলিন হয়ে গিয়েছে। তারা কিন্তু সর্বস্ব বিক্রি করে কিন্তু অনেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তো অনেকে 78,000 টাকায় যে খরচ হওয়ার কথা, সেইখানে কিন্তু 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকাও তারা খরচ করেছেন। তো এই যে খরচ করতে গিয়ে তারা কিন্তু জমি জমা, কেউ কেউ গহনাও বিক্রি করেছেন। সবকিছু বিক্রি করেও আজ কিন্তু এখন কিন্তু সেই মানুষগুলো কিন্তু মালয়েশিয়া যেতে পারছে না। প্রায় 30,000-এর বেশি মানুষই কিন্তু একই অবস্থা। মাইনুল, একটু থামাই, সেটি হচ্ছে এখনো যারা অপেক্ষা করছেন তাদের কি কেউ কি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কেউ কি এখন পর্যন্ত বিমানবন্দরে এসেছেন কিনা? বিমানবন্দরে কিন্তু এখন কিন্তু যে মানুষগুলো আছেন তারা কিন্তু একটি ট্রানজিট ফ্লাইট যাওয়ার কথা রাত 11:30টায়, সেই ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। কিন্তু তারা যদি 11:30 ফ্লাইটে যানও, তারপরও কিন্তু তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না, কারণ যে মালয়েশিয়ার যে সরকারি নির্দেশনা ছিল যে 31 তারিখ পর্যন্ত সর্বশেষ মালয়েশিয়া প্রবেশের সময়। তবে যেহেতু বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সময়ের পার্থক্য 4 ঘন্টা, সেহেতু তারা যদি রাত 11টা বা 11:30 ফ্লাইটে যদি তারা যান, সেখানে কিন্তু তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। হয়তো এয়ারপোর্ট থেকেই তাদেরকে ফ্লাইটে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এবং এখন পর্যন্ত কিন্তু এই মানুষগুলো কিন্তু এয়ারপোর্টে তবু অপেক্ষায় আছেন যদি কোনো সুযোগ হয় তাদের মালয়েশিয়া প্রবেশের, কারণ তারা সর্বস্ব বিক্রি করে, নিজেদের সব সয় সম্পত্তি বিক্রি করে কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছিলেন, এবং তারা কিন্তু সেই অপেক্ষায় আছেন যে যদি কোনোভাবে তারা এয়ারপোর্টে একটি বিমানের যেতে পারেন। এবং তারা কিন্তু এক একজন কিন্তু অনেকে দেখেছি প্রতারিত হয়েছেন। তারা বিমানের টিকিট কিনেছেন কয়েক লাখ টাকায়, কিন্তু সেই টিকিট যখন তারা ইমিগ্রেশনে গিয়েছেন, তারা গিয়ে দেখতে পেয়েছেন যে সেই টিকিট ছিল ভুয়া টিকিট। আমরা কি একটু মাইনুলকে এটা জিজ্ঞেস করতে পারি যে সরকারের উচ্চ মহল থেকে কেউ কি সেখানে ভিজিট করেছেন বা গিয়েছেন? আমি ওই প্রশ্নটি করেছিলাম, মাইনুল আসলে সেই বিষয়টিও নিশ্চিত করেছেন। মাইনুল, সরকারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত যায়নি, তাই তো বিমানবন্দরে? সর্বশেষ যে তথ্যটি 7:30টার পর কিন্তু এখন পর্যন্ত কোনো বিমান ছেড়ে যায়নি। 11:30 একটি ট্রানজিট ফ্লাইট আছে, সেটিতে 50 জনের মতো যাত্রী হয়তো যেতে পারবেন, তবে তারা প্রবেশ করতে পারবেন কিনা সেটা। ধন্যবাদ মাইনুল। রাব্বি, আসলে মাইনুল যদি সরকারের সংশ্লিষ্ট কারো সেখানে যেতেন, অবশ্যই তার বক্তব্য নিতেন সকাল থেকে। তবে বাপ্পি, আমরা কি চেষ্টা করেছি যে সরকারের উচ্চ মহল, যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রীর কথাই বলি, তার কি কোনো বক্তব্য বা তার কি কোনো আশা বা প্রত্যাশার কথা কি আমরা জানতে পেরেছি? তিনি বিদেশ সফরে ছিলেন, দেশে ফিরেছেন, কিন্তু দেশে ফেরার পর তার সাথে গণমাধ্যম কর্মীরা কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি। পাশাপাশি বাইরের যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকে দিনভর গণমাধ্যম কর্মীরা ফোন করেছেন, কেউ কোনো ফোনের উত্তর দেয়নি। সব মিলিয়ে এই যে আমরা অভাগা মানুষগুলো দেখলাম, ফোন ধরুক বা না ধরুক, সেক্ষেত্রে এই যে এতগুলো মানুষ বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করছে এবং অন্য একটা দেশে যাবে, এবং তাদের আমরা অনেক বেশি বাক্যবাণে অনেক বেশি সম্মানিত করে শুরু করেছিলাম রেমিটেন্স যোদ্ধা দিয়ে, রাষ্ট্র কি এর দায় এড়াতে পারে? আসলে যা রাষ্ট্র কখনোই এর দায় এড়াতে পারে না, কারণ এর একটি সুরাহা অবশ্যই করা উচিত। মানুষদেরকে আমরা স্বপ্ন দেখিয়েছি এবং সেই স্বপ্ন আমরা নিজের হাতে ধূলিসাৎ কখনোই করতে পারি না, দায়ভার সবাইকে। একটু যদি বাপ্পি আসি যে এই যে যাদের চক্রের কথা বলছিলাম, নানা সময় কিন্তু এরকম অব্যবস্থাপনার কথা আমরা শুনি, তাদের কি কোনো শাস্তি হয় বা বিচার হয়, বা আমরা কিরকম কোনো উদাহরণ দেখেছি? এই 15 বছরে তো 3বার বন্ধ হয়েছে, এবং এই বন্ধ হওয়ার পেছনে কিন্তু সিন্ডিকেটের দায় রয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি শাস্তি কিন্তু কখনোই হয়নি। পরিবার নিয়ে
পথে বসে গেছেন অনেক শ্রমিক, এটি কিন্তু আমাদের সহকর্মী মাইনুল বলেছেন। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তা। 2017 সালে দুদক এবং MACC মালয়েশিয়ার যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেটি তারা কিছুটা এগিয়েছিল কাজ শাস্তি দেওয়ার জন্য বা এইসব তদন্ত করার জন্য, তারা পরবর্তীতে থমকে যায় এবং অভিযোগ করা হয় চক্রের মূল হোতা, যিনি আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিন নূরের প্রভাবে এই যে তদন্ত সেগুলো কিন্তু থমকে যায়। অর্থাৎ সিন্ডিকেট অনেক বড় শক্তিশালী। রাষ্ট্র বা সরকার যদি এখনো এটি নিয়ে যদি আসলে এদের যদি থামিয়ে দেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলছি বা আমরা যে রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের উপরে শক্তিশালী অর্থনীতির ভিত গড়ার স্বপ্ন দেখি, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তাদেরকে প্রকৃত সম্মান করতে হবে, তাদের সাথে কিন্তু এইভাবে স্বপ্ন চুরি করা চলবে না। আরেকটি বিষয় যদি আমরা নিয়ে আসি, এই যে একটা দেশে যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখি মানুষ এখানে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকে, এটা তো ইন্টারন্যাশনালি বড় সংবাদও হয়, সেক্ষেত্রে অন্য দেশের বাজারেও তো প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে, আর এইভাবে দাঁড়িয়ে থাকবে তার অসহায়ের মতো, কিন্তু রাষ্ট্রের কেউ আসবে না, সেটি অবশ্যই দুঃখজনক। বাপ্পি, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আলোচনাটি অনেক বেশি দীর্ঘ করার থাকলেও সময়ের কারণে এখানেই থামাতে হচ্ছে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মালয়েশিয়ায় গামী যেই শ্রমিকরা, তাদের যে আসলে 30,000-এর মতো শ্রমিক এখন আটকে আছে বিমানবন্দরে, এবং এই শ্রম বাজারে নিয়ে সামনে কি হবে, দায় কারা এবং প্রভাব কি পড়তে পারে, বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিএনপি অভিযোগ করছে সাবেক আইজিপি লুটপাটের দায় সরকারের। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির নেপথ্যে সরকারের দায় দেখছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। দলটির নেতারা বলেন, আজিজ ও বেনজিরের দুর্নীতি প্রমাণ করে দেশ লুটেরাদের দখলে। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঝড়ে 2 দিন ধরে বিপদসীমার উপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি। তলিয়ে গেছে বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। এদিকে রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। পাহাড়ি ঢলে গত 2 দিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সিলেটের গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা। পানিবন্দী নির্মাঞ্চলে লাখো মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা। এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনেও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেভানোর যন্ত্রপাতি। ঘর দুয়ারে পুরো সম্পূর্ণ ঘরে উড়ে পানি উঠে আপনার একেবারে গরু থাকার মতো পরিস্থিতি না। 2 দিন পরে পানি ঢুকে যায়, বন্যা আইলেও পানির যন্ত্রণা, বাসার থাকা যায় না। খুব বিব্রতকর অবস্থায় আছি। আমাদের জরুরি জিনিসপত্রগুলো আমরা কিছু নিরাপদ স্থানে নিছি। গাড়িগুলো আমাদের দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে নিছি, আর জরুরি টানাটির জন্য 2টা এখানে রাখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পানিবন্দীদের জন্য 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আশ্রয়ের জন্য 5 উপজেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর বিশম্বপুর, ছাতক ও দুয়ারা বাজারের সীমান্তবর্তী 7টি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট। ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলেছেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেছেন, দেশের জনগণকে ভারত জুজুর ভয় দেখানো হচ্ছে, আর এটি দেখাচ্ছে বিএনপি। একই সঙ্গে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত গোষ্ঠী স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন কামরুল ইসলাম। এই দেশে আবার বাংলাদেশ জিয়াউর রহমান ৭১-এর ঘাতকদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছিলেন, আবার সেই একই কায়দায় সেই বিএনপি জামাত আজকে ষড়যন্ত্রে বিভোর, গুজব ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে, আজকে দেশকে আবার ভয়ে ভয়ে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। যারা দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেন বাতির নিচে অন্ধকার? স্বাস্থ্য অধিদপ্তরেই এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেন তারা। প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করলেও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে 2 সিটি কর্পোরেশন। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ, নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেজমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটিতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশবিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসাবে ধরেন আমরা এই যে বিল্ডিংয়ের যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে 2 সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ,
ঢাকা। কোরবানির 2 সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। এলাচ কেজিতে 200 টাকা বেড়ে দাম ঠেকেছে 4200 টাকায়। কোরবানির ঈদের বাকি 2 সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 650 থেকে 850 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকায়। লবঙ্গ 7 দিন আগেও কেজি ছিল 1650 থেকে 1700 টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকায়। আগে 100 গ্রাম এলাচ কিনা পড়তো 160 টাকা, 180 টাকা বেচতাম। 300 টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইসে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি দেশি পেঁয়াজের দাম 75 টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা, বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে 200 টাকায়। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে, এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে 20 টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করতেছি, একটু বাচ্চাটা আনছি, ওই হিসাবে দাম বেশি। চড়া দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। সপ্তাহের ব্যবধানে 100 টাকা বেড়ে কেজি ঠেকেছে 1200 টাকায়। আর গরুর মাংসের জন্য কেজিতে গুনতে হবে 780 থেকে 800 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ফেঁসে গেলেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগের সবগুলো প্রমাণিত বলে জানায় ম্যানহাটনের জুরি বোর্ড। আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে দেখব লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ঘটনা। এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মামলায় অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটল। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড। আদালত গঠিত 12 সদস্যের জুরি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে আনিত 34টি অভিযোগের মধ্যে সবকটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। 11 জুলাই সকাল 10টায় মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন বিচারক হুয়ান মার্চান। ওই রায়েই জানা যাবে কি হচ্ছে তার সাজা। এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সহ আইনজীবীরাও। জুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার সময় কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায় ট্রাম্পকে। আদালত থেকে বের হওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি বরাবরের মতো এই বিচারকে প্রহসনমূলক উল্লেখ করে একে রাজনৈতিক প্রতিহিংসা এবং অবিচারের অভিযোগ তোলেন। আবারও নিজেকে নির্দোষ দাবি করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। 11 জুলাই এই মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। তবে এই মামলার রায়ে রিপাবলিকান মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন রাতের সময়। ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। অন্যদিকে কিছুটা অস্বস্তিতে আছেন রিয়াদ। প্রথম দিন অনুশীলন শেষ না করেই উঠে যান তিনি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা।
অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের, নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই, অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। এবং 2 দিন ধরে বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসা বাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশন, পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।